আমার 9-এর ছাত্র বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের এর আগের দিনে আমি বলেছিলাম যে এর নেক্সট দিন আসছি প্রশ্ন নিয়ে। জীবনের রীতি প্রক্রিয়া এই অংশটুকুন ছোট্ট অংশ, এর সব প্রশ্ন আজকে আমি তোমাদের দিয়ে দেব। তবে মনে রাখবে এক এক বইয়েতে এক এক রকমভাবে লেখা আছে। যেহেতু স্কুলের পরীক্ষা, সেই স্কুলের পরীক্ষাগুলো সেই বইয়ের লেখা অনুসারে সেখান থেকে প্রশ্ন আসবে। তাহলেও একটা মোটামুটি জেনারেল প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমাদের নিশ্চয়ই খুব কাজে লাগবে। দেখো, প্রথম যে প্রশ্নগুলো দিচ্ছে সব 1 নম্বরের প্রশ্ন। 9টা 1 নম্বরের প্রশ্ন আছে, এছাড়াও আরও কিছু আসতে পারে, কিন্তু মেন প্রশ্নগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে এবং তাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। প্রথম হচ্ছে এমব্রায়োলজি কী? লিখে নেবে তোমরা সবাই। এমব্রায়োলজি কী? উত্তর হচ্ছে জীববিদ্যার যে শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে তোমার আলোচনা করা হয় তাকে আমরা ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি বলি। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? এবার 2 নম্বর প্রশ্নে আসছি। মাইকোলজি কী? মাইকোলজি কী? ছত্রাক সম্বন্ধীয় জীববিদ্যাকে আমরা বলে থাকি মাইকোলজি। ছত্রাক সম্বন্ধীয় জীববিদ্যাকে আমরা বলে থাকি মাইকোলজি। নেক্সট, এখানে 3 নম্বর দেখছো, ফাইকোলজি কী? শৈবাল সম্বন্ধীয় জীববিদ্যাকে আমরা ফাইকোলজি বলি। শৈবাল সম্বন্ধীয় জীববিদ্যাকে ফাইকোলজি বলে। নেক্সট, ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন রয়েছে, ক্লোনিং কাকে বলে? আধুনিক যুগে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় একটি জীবিত কোষ বা জীবিত কলা অথবা জিনের একই রকম গঠন বিশিষ্ট হুবহু প্রতিলিপি গঠন করা হয় তাকে ক্লোনিং বলে। খুব মনোযোগ দিয়ে শুনবে এবং লিখে নেবে। যে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় একটি জীবিত কোষ বা জীবিত কলা অথবা জিনের একই রকম গঠন বিশিষ্ট হুবহু প্রতিলিপি গঠন করা হয় তাকে ক্লোনিং বলে। এটা কিন্তু এক প্রকার অযৌনজন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। মিটলো তোমার। নেক্সট প্রশ্নে আসছি। 5 নম্বর প্রশ্ন, জীববিদ্যার 2টি আধুনিক শাখার নাম লিখো। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই চ্যাপ্টারে। জীববিদ্যার 2টি আধুনিক শাখার নাম হলো আণবিক জীববিদ্যা আর বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যা। দুটো নাম পেলে, আণবিক জীববিদ্যা আর জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি। নেক্সট, 6 নম্বর প্রশ্ন আসছি, বায়োনিক্স কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জীববিদ্যা বায়োনিক্স কি? জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত জীববিদ্যার শাখাকে বায়োনিক্স বলে। জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত জীববিদ্যার শাখাকে বায়োনিক্স বলে। নেক্সট দেখছি কি, বায়োমেট্রি কি? বায়োমেট্রি কি? জীববিদ্যা ও পরিসংখ্যানবিদ্যা নিয়ে গঠিত জীববিদ্যার শাখাকে বায়োমেট্রি বলে। নেক্সট, ইকোলজি কি? ইকোলজি কি? জীববিদ্যার যে শাখায় জীবের বাসস্থান এবং পরিবেশের সঙ্গে জীবের অন্তঃসম্পর্ক আলোচিত হয় তাকে আমরা ইকোলজি বলি। আজকের যুগে কিন্তু এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ইকোলজি কি? এইবার নেক্সট প্রশ্ন কি রয়েছে, ইথোলজি কি? ইকোলজি কি বলেছি, এবার ইথোলজি। প্রাণীদের আচার আচরণ ও স্বভাব সম্পর্কে যে জীববিদ্যায় আলোচনা করা হয় তাকে ইথোলজি বলে। তাহলে বন্ধুরা,
1 নম্বরের প্রশ্নগুলো পেলে। এবার আসছি 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখো 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বর বলতে পারো, 2, 3 এই রকম এই প্রশ্নগুলোর নম্বর থাকতে পারে। আমি মোটামুটিভাবে 3 নম্বরের মতো করেই বলে দিচ্ছি, তবে 2 নম্বর হলে একটু ছোট করে তোমাদের লিখতে হবে। জীববিদ্যা কাকে বলে? জীববিদ্যার জনককে। প্রথম কথা আসছি, জীববিদ্যা কাকে বলে? লিখে নাও, বিজ্ঞানের যে শাখায় জীবজগতের অন্তর্গত অণুজীব থেকে শুরু করে সমস্ত উন্নত উদ্ভিদ ও প্রাণীর আকৃতি, প্রকৃতি, শারীরবৃত্তীয় কার্যাবলী, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, স্থায়িত্ব, অভিযোজন, বংশগতি, অভিব্যক্তি, অর্থাৎ জীবন সম্বন্ধীয় যাবতীয় তথ্য আলোচিত হয় তাকেই আমরা জীববিদ্যা বা বায়োলজি বলে থাকি। বুঝলে বন্ধুরা? সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন রেখেছি ওর সঙ্গেই, দেখো জীববিদ্যার জনক কে? কাকে ফাদার অফ বায়োলজি বা জীববিদ্যার জনক বলা হয়? গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলকে। গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। বুঝলে? এরপরে আসছি তার পরের প্রশ্ন, অর্থাৎ মহাকাশ গবেষণায় জীববিদ্যার ভূমিকা। মহাকাশ গবেষণায় জীববিদ্যার ভূমিকা কি? উত্তর, মহাকাশ গবেষণায় জীববিদ্যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরেল্লা নামক এককোষী শৈবালকে মহাকাশ যানে ব্যবহার করা হয়। মহাকাশচারীরা এই শৈবালকে খাদ্যরূপে গ্রহণ করেন ও ক্লোরেল্লা মহাকাশচারীর শ্বসনে নির্গত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে আর মহাকাশ যানটিকে দূষিত গ্যাস মুক্ত করে। এছাড়া ক্লোরেল্লা থেকে নির্গত অক্সিজেন মহাকাশচারীদের শ্বসনে ব্যবহৃত হয়। তাহলে মহাকাশ গবেষণায় জীববিদ্যার ভূমিকা কি লিখলে। নেক্সট আসছি, ওষুধ তৈরিতে জীববিদ্যার ভূমিকা কি? ওষুধ তৈরিতে মানে এক কথায় চিকিৎসা শাস্ত্রে জীববিদ্যার ভূমিকা। প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করা হয়েছে যে ওষুধ তৈরিতে জীববিদ্যার ভূমিকা। তা 2 নম্বরের প্রশ্ন হলে একটু সংক্ষিপ্ত হবে, কিন্তু 3 নম্বরের প্রশ্ন যখনই হবে ওষুধ তৈরিতে জীববিদ্যার ভূমিকা, তখন একটু ডিটেলসে বলতে হবে। যাই হোক, আমি বলছি, তোমরা লিখে নাও। 3 নম্বরের মতো করেই বলে দিচ্ছি। 3টে পয়েন্টে লিখব আমরা। প্রথম পয়েন্ট, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন অণুজীব থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন ইত্যাদি আবিষ্কার করা সম্ভব হয়েছে। নেক্সট 2 নম্বর পয়েন্ট, বিভিন্ন প্রাণীজাত পদার্থ থেকে বর্তমানে বহু গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কৃত হয়েছে, যেমন সাপের বিষ থেকে ল্যাকোসিস, মৌমাছির বিষ থেকে
এপিস ইত্যাদি। 3 নম্বর পয়েন্টে আসছি, বিভিন্ন ভেষজ উদ্ভিদের নির্যাস থেকে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়, যেমন সর্পগন্ধা থেকে রেসারপিন, উচ্চ রক্তচাপের ওষুধ, সিংকোনা গাছ থেকে কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ ইত্যাদি। তাহলে বুঝলে ওষুধ তৈরিতে জীববিদ্যার ভূমিকা। এইবার আসছি কৃষিকার্যে জীববিদ্যার ভূমিকা। পরের পয়েন্টে আসছি কৃষিকার্যে জীববিদ্যার ভূমিকা। লিখে নাও, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের প্রয়োজনীয়তার বৃদ্ধি দেখা যাচ্ছে। তাই সংকরায়ন পদ্ধতিকে কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল বীজ যেমন সোনালিকা গম, জহর ভুট্টা প্রভৃতি তৈরি করা হচ্ছে। এর ফলে অল্প সময়ে অধিক ফলন হয়। এছাড়া কৃত্রিম হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন, বিভিন্ন আধুনিক পদ্ধতির সাহায্যে কীটপতঙ্গ দমন ও গুদামজাত ফসল সংরক্ষণ প্রভৃতি করা হচ্ছে। ফলে শস্যের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝলে কৃষিকার্যে জীববিদ্যার ভূমিকা কী। এবার আসছি শিল্পক্ষেত্রে জীববিদ্যার ভূমিকা। শিল্পক্ষেত্রে জানো আজকে শিল্পের যুগ, সেক্ষেত্রে জীববিদ্যার কী কী ভূমিকা আছে এ সম্পর্কে একটু আলোকপাত করছি। মনে রাখবে এই প্রশ্নটার উত্তরও কিন্তু অপেক্ষাকৃত বড় হওয়াই কথা, তবে আমি যতটা পারছি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি একটা একটা করে শিল্প ধরে। 1 নম্বর বস্ত্রশিল্প, সংকরায়ন পদ্ধতিতে তৈরি অধিক ফলনশীল তুলো, পাট প্রভৃতি এবং রেশমতন্তু ও পশম বস্ত্রশিল্পে প্রভূত উন্নতি ঘটেছে। কাগজ শিল্প, বিভিন্ন ধরনের উদ্ভিদ যেমন বাঁশ, ঘাস, খড়, পাটকাঠি, আখের ছিপড়ে প্রভৃতি থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে কাগজ তৈরি করা হচ্ছে। কাঠ শিল্প, শাল, সেগুন, জারুল, গামার, পাইন এইসব গাছের থেকে স্লিপার, দরজা, জানলা, প্লাইউড প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। বর্তমানে অণুবিস্তার পদ্ধতিতে এই সমস্ত উদ্ভিদের সংখ্যা অনেক অংশে বাড়ানো সম্ভব হয়েছে। চা শিল্প, চা শিল্পে ব্যাসিলাস মেগাথেরিয়াম নামক ব্যাকটেরিয়া প্রয়োগ করে স্বাদ ও গন্ধের উৎকর্ষতা বৃদ্ধি করা হয়েছে। নেক্সট আসছে চর্মশিল্প, বিভিন্ন জীবাণু ও ছত্রাক ব্যবহার করে চর্মশিল্পের প্রভূত উন্নতি ঘটানো হয়েছে। এক্ষেত্রে জীবাণু নিঃসৃত প্রোটিয়েজ উৎসেচক চামড়াকে ট্যান করতে সাহায্য করে। আর 6 নম্বর আসছি রবার শিল্প বলে, হিভিয়া ব্রাসিলিয়েন্সিস নামক রবার গাছ থেকে বাণিজ্যিক ভিত্তিতে রবার উৎপাদন ঘটিয়ে রবার শিল্পে প্রভূত উন্নতি করা সম্ভব হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। 2, 3 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম।
তোমরা সবাই ভালো থাকবে। পরের দিন তারপরের অংশের প্রশ্ন নিয়ে আসছি। কেউ যারা এই চ্যানেলের সঙ্গে অলরেডি যুক্ত হয়েছো প্রত্যেককে ধন্যবাদ, যারা হওনি তারা খুব তাড়াতাড়ি যুক্ত হও এই ধরনের প্রশ্ন পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো।